গাড়িটাও আমাদের চলাচল এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্ত চ্যানেলে স্বাগতম। আজ 10ই ফেব্রুয়ারি 2025, সময় 7:20। আমরা বেরিয়ে পড়েছি কামারপুকুর যাওয়ার উদ্দেশ্যে। আপনারা এর আগের এপিসোডে দেখেছেন কলকাতা থেকে আদিসপ্তগ্রাম আসা, এবং সন্ধ্যাবেলা আপনাদেরকে নিয়ে গেছিলাম শঙ্খেশ্বরী মন্দির দেখাতে। আজ আমরা বেরিয়ে পড়ছি কামারপুকুরের উদ্দেশ্যে। আমাদের গাড়ি চলে এসছে। আমাদের এখানে দুটো গাড়িতে যাওয়া হচ্ছে। একটা আপনার ফোর্সের ট্রাম্পো ট্রাভেলার আছে, আর একটা রয়েছে ছোট গাড়ি। তা ট্রাম্পো ট্রাভেলারে যারা আছে তারা ট্রাম্পো ট্রাভেলারের দিকে এগিয়ে গেছে। তা আমরা ছোট গাড়ি করেই যাব। আর আপনাদের আমি আগের এপিসোডেই বলেছিলাম যে আমার বাবলির ছোট ভাই, মানে ছোটো কাকার ছেলের অন্নপ্রাশন কামারপুকুরে হবে। তা সেই উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। চলুন পথে যেতে যেতে বাকি দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা যেহেতু আদিসপ্তগ্রাম থেকে কামারপুকুর যাচ্ছিলাম, আমাদের আদিসপ্তগ্রাম থেকে কামারপুকুরের দূরত্ব প্রায় 93 কিলোমিটার, এবং যেতে প্রায় সময় লাগবে 2 ঘন্টা 30 মিনিটের কাছাকাছি। আমাদের আদিসপ্তগ্রাম থেকে দিল্লি রোড ধরে, যেটা দিয়ে এখন আমরা বর্তমানে যাচ্ছি দিল্লি রোড, এই দিল্লি রোড ধরে আমরা যাব সিঙ্গুরে। সিঙ্গুর থেকে আমরা ধরব তারকেশ্বর বৈদ্যবাটি রোড, সেটাতে করে যাব চাপাডাঙ্গা। চাপাডাঙ্গা থেকে আমরা যাব আরামবাগ, আরামবাগ থেকে গোঘাট হয়ে কামারপুকুর পৌঁছাবো। কি জায়গার নাম? নাদারহাটতলা। নাদারহাটতলা। কত কাঁচকলা, কলা খাওয়া কলা। আচ্ছা, পাকা কলা এখনো পাকেনি। হ্যাঁ, এগুলো কাঁচা পাকা মানে টাইম হয়ে গেছে। ওরা তো সিস্টেম আছে 6 মাস। আমরা এবার তারকেশ্বর বৈদ্যবাটি রোডে এসে পৌঁছলাম। আমাদের গাড়ি এখন তারকেশ্বর বৈদ্যবাটি রোড ধরে এগোতে লাগলো কামারকুণ্ডুর দিকে। 12টায় শুরু, 1টার মধ্যে শেষ। আর মেয়ের রাত আগের বার মনে নেই, তাও কতগুলো মন্দির বন্ধ হয়ে গেছিল। সে ঠাকুর দর্শন করতে দেয়, সেটা আলাদা জিনিস। সে তো দরজা খুলে সাইড থেকে সেই অঞ্জলি করানো হলো। পথের দুপাশে ধান ক্ষেত, মাঝখান দিয়ে পিচ ঢালা রাস্তা দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল। এখন যদিও খেতে আলুর চাষ হচ্ছে, এই সময়টা আলুর চাষই মেন হয়। দুর্গাপুর এক্সপ্রেস নিচে। এটা আমরা সিঙ্গুর চলে এসেছি। চাপাডাঙ্গা এখনো 28 কিলোমিটার, তারকেশ্বর 22 কিলোমিটার। এখানে তোমার মাসি বাড়ি তো। আমাদের গাড়ি এবার কামারকুণ্ডু রেলওয়ে ব্রিজের উপর উঠলো। কামারকুণ্ডু রেলওয়ে ব্রিজ ক্রস করবে এবার আমাদের গাড়ি। নিচে কামারকুণ্ডু স্টেশন। রেলগেটটা পেয়ে যাবো জানিস। সেকেন্ড দুটো রেলগেটই পাবো মনে হচ্ছে। নালিকুল পাবে।
আমার এই বা পাশে তারকেশ্বর, হাওড়া তারকেশ্বর রেল লাইন। তারকেশ্বর রেল লাইনকে পাশে রেখে আমাদের গাড়ি এগিয়ে চলল চাপাডাঙ্গার উদ্দেশ্যে। খোলা আছে রে, চরে নালিকুল এরপর আরেকটা গেট আছে। আরেকটা গেট আছে, নালিকুলের গেট রয়েছে। তারপরে পেয়ে যাবে, জল তেষ্টা পাবে। যদিও মনিদা আছে, টেনশন নেই। সেদিনকে ভোরবেলায় নালিকুল রেল লাইন ক্রস করেছিলে 5:30টার সময়। গেট করছে পথের দুপাশে আলুর চাষ হচ্ছে। সব আলুর চাষ হচ্ছে। হ্যাঁ পেট্রোল পাম্পে। হ্যাঁ ঢুকছি ঢুকছি ঢুকছি, দেখ গাড়ি দেখতে পাচ্ছিস? না, তলাটা ফাঁকা করে মাটিটা হালকা করছে, ইসে দেবে বলে, কেমিক্যাল দেয় না যাতে পোকা না ধরে, ওটার জন্য করছে। ওই যে কেমিক্যাল মারছে। ড্রেস লাগিয়েছে রে আর না। তারকেশ্বরের গেট ক্রস করে আমাদের গাড়ি এবার এগিয়ে চলেছে তারকেশ্বরের ভেতর দিয়ে, তারকেশ্বর বৈদ্যবাটি রোডের উপর দিয়ে। এখন সামনে আমাদের তারকেশ্বরের রেলওয়ে ক্রসিং। আমরা তারকেশ্বরের রেলওয়ে ক্রসিং ক্রস করব এবার। আর এই ডান সাইডে হলো তারকেশ্বর স্টেশন, আর এই বাঁ দিকে হলো হাওড়া যাচ্ছে। তারকেশ্বর ক্রস করে আমরা এখন চাপাডাঙ্গার দিকে যাচ্ছি। আপনারা যারা কলকাতা থেকে আসবেন তারা হাওড়া থেকে গোঘাট লোকাল ধরে গোঘাটে এসে নামবেন। সেখান থেকে আপনারা গাড়ি পাবেন কামারপুকুর যাওয়ার উদ্দেশ্যে, অথবা আপনারা বাসে করেও কামারপুকুর আসতে পারেন। আমরা বর্তমানে এখন চাপাডাঙ্গা এসে পৌঁছেছি। এই চাপাডাঙ্গা থেকে আমরা ডান দিক ঘুরবো, ঘুরে যাব আরামবাগের দিকে। আর এই পিছন দিকে রাস্তাটা শিয়াখালা চলে গেছে। সেটা বলছি না, হ্যাঁ? এইখানে দাঁড়াবো। শুভ ফুলের কাজ করে। চাপাডাঙ্গা থেকে গোঘাট পর্যন্ত আমাদের পথে 3টে নদী পড়বে। প্রথমে দামোদর, তারপর মুন্ডেশ্বরী এবং শেষে দ্বারকেশ্বর নদ।
চালু হয়নি এখনো। বক্স সব হয়ে গেছে, এবার থেকে চালু হবে আস্তে আস্তে। আর মমতা ব্যানার্জি আজকে হয়তো উদ্বোধন করতে সর্ষে দুটো চলে গেছে, আমি দেখে নিয়েছি। বর্তমানে আমরা এখন দামোদর নদের উপরে ব্রিজ দিয়ে চলেছি, নিচ দিয়ে দামোদর নদ গেছে। এরপরে আরেকটা আছে। আরামবাগ 10 কিলোমিটার, জয়রামবাটি 32, বর্ধমান 52, বাঁকুড়া 101। আমি গাড়ি চালাচ্ছি, পরে ফোন করছি। 27। এবার মুন্ডেশ্বরী নদী আমরা ক্রস করছি। দেখুন চাষ হচ্ছে এখানে। না রাইস মিল, আমি দাদা করতাম, তোমার তো বাপ ছিল, বড় বাপ। আমার এখন কি ছিল? শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা তরুণ, আরামবাগ পৌরসভা। এবার আমরা আরামবাগের ভেতর প্রবেশ করে গেলাম। আরামবাগ ঢুকে গেছি। আরামবাগ আরামবাগ ক্রস করছি। আর আমরা আরামবাগ ক্রস করছি। 10 কিলোমিটার আগে মানে বিরাটিতে রয়েছে। আমার ডান সাইডে আরামবাগের বাস স্ট্যান্ড। আরামবাগের বাস স্ট্যান্ড। আরামবাগ পৌরসভা এসডি অফিস, ট্রেজারি অফিস, আরামবাগ মহকুমা কোর্ট, ডিএলআর অফিস, এসডিএলআর অফিস, ফুড কন্ট্রোল অফিস, আরামবাগ গার্লস কলেজ, এই বা দিক দিয়ে সব। আর এটা বাঁকুড়া বিষ্ণুপুর। ডান দিকের রাস্তা বর্ধমান চলে গেল, আর আমরা সোজা বাঁকুড়া বিষ্ণুপুরের রাস্তার দিকে গেলাম। এবার আমাদের যাত্রাপথে
শেষ নদী দ্বারকেশ্বর নদ, তার উপরে যে ব্রিজ, সেই ব্রিজ ধরে আমরা এখন দ্বারকেশ্বর নদ ক্রস করছি। এটাও তো দামোদর তো, হ্যাঁ জল নেই, আগেরটা মনে হয় রূপনারায়ণ ছিল মনে হয়, ম্যাপে দেখে না ওই যে রেল ব্রিজ, ওই পাশে রেল ব্রিজ, ওপাশে যে রেল ব্রিজটা আছে সেটা হলো হাওড়া থেকে গোঘাটগামী ট্রেন ওই রেল ব্রিজ ধরে গোঘাট স্টেশনের উদ্দেশ্যে যায়। কি নাম এটা? ভিক্টর। এরপরেই তো অফিসটা ছোট। হ্যাঁ বাদিকে WBCDL গোঘাট পাওয়ার স্টেশন। আমি অনেকবার সময় করি 10:30, প্রায় 3 ঘন্টা লাগলো আমাদের আদি সপ্তগ্রাম থেকে কামারপুকুর আসতে। এখন রয়েছি কামারপুকুরে, চলুন আপনাদের দেখিয়ে দিই। লাহাপুকুর, ঠাকুরের স্মৃতি বিজড়িত লাহাপুকুর। হ্যাঁ লাহাপুকুর। ঠাকুর ও ভাগ্নের ঈদে একদিন বৃষ্টির স্নাত পড়ন্ত বেলাতে কুটির খালের দিক থেকে বাড়ি ফিরতেছিলেন। ঠাকুর লাহাদের পুকুরে কর্দমুক্ত পা ধোয়ার জন্য এলেন, সঙ্গে একটি মাগুর মাছ পা জড়িয়ে ধরে পড়েছে। ঠাকুর বললে, পালা, এক্ষুনি দিদি এলে তোকে মেরে ফেলবে। তারপর মাছটি জলে চলে যায়। বাড়ি ফিরে ঠাকুর তার মাকে ঘটনাটি বর্ণনা করেছিলেন। মা বললেন, বেশ করেছিস। ঠাকুরের ছবি আর ভাগ্নে নিজের ছবি দেওয়া আছে, মূর্তি রাখা আছে, আর এই হলো সেই বট গাছ। এই হলো কামারপুকুরে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মন্দিরে ওনার মূর্তি। আর আমি এখন বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। এই হলো ঠাকুরের মূল মন্দির, আর মূল মন্দিরের পাশে যে চালাঘর দেখা যাচ্ছে সেটা হলো ঠাকুর এই ঘরে থাকতেন। আর এই হলো মন্দিরের বাইরের অংশটা। এই ঘরে ঠাকুর থাকতেন, আর পাশে ওনার মন্দিরটি রয়েছে। এখানটি তুলসী গাছও রাখা আছে। এটি হলো ঠাকুরের বাস্তু দেবদেবীর মন্দির। এখানে রঘুবীর, মা শীতলা এবং শিব ঠাকুরের মূর্তি রয়েছে। আর ঠিক মন্দিরের উল্টো দিকে রয়েছে একটি সুন্দর সুসজ্জিত বাগান। বাগানের ওপাশে রয়েছে রামকৃষ্ণ মিশন, কামারপুকুর রামকৃষ্ণ মিশনের অফিস। আমরা দুপুরের ভোগের জন্য যখন যাচ্ছিলাম, যেখানে ভোগ দেওয়া হয় সেই ঘরের উদ্দেশ্যে যাওয়ার সময় দেখা হয়ে গেল এই দুটো রাজহাঁসের সঙ্গে। দুপুরে খাওয়ার পর আমরা একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়েছিলাম আশেপাশের সাইট সিনগুলো দেখবার জন্য।
সম্ভব না। এই যে সামনে যে মাটির বাড়িগুলো দেখছেন, এইগুলো হচ্ছে সীতানাথ পাইনের বাড়ি। এখানে শিবরাত্রির সময় যাত্রা করতে করতে ঠাকুর অজ্ঞান হয়ে পড়েছিলেন। এখানে তৃতীয়বার ভাব সমাধি হয়েছিল ঠাকুর। ভিতরে নাট্যমঞ্চটা আছে, আগে ছিল খড়ের চালা, এখন মাটির, এখন পাকা তৈরি হয়েছে। গিয়ে দেখা বাড়ি যেখানে ঠাকুরের দ্বিতীয়বার ভাব সমাধি হয়েছিল। শিবরাত্রির কালে শিব সাজিয়ে অভিনয় করার সময় শিবভাবে দ্বিতীয়বার ভাব সমাধিস্থ হয়েছিল। তখন তার বয়স ছিল 10 থেকে 11 বছর। এগুলো সে পাইন বাড়ি, চলুন দেখিয়ে নিই। লক্ষণ পাইনি লেখা আছে এখানে। সময়কাল ছিল 1846 খ্রিস্টাব্দের 24শে ফেব্রুয়ারি, যেখানে শিবরাত্রিরে মহাদেব সজ্জিত অবস্থায় সমাধি মগ্ন হয়েছিলেন। হ্যাঁ, 10 কি 11 বছর বয়স। তৃতীয়বারের মতো ভাব সমাধি হয়েছিল। পাইনকুটির থেকে বেরিয়ে যাচ্ছি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। পাইন, তো এই দুর্গাদাস পাইনের বাড়িতে এনাদের খুব অহংকার ছিল, বাইরের পুরুষকে অন্দরমহলে ঢুকতে দেবে না। এই যে রাইট সাইডে যে ওই যে টিনের চালা বাড়িটা দেখছেন, এইদিকে এটা ওই টিনের চালা বাড়িটা হচ্ছে দুর্গাদাস পাইনের বাড়ি। তো এই বাড়িতে ওনারা বলেছিলেন যে বাইরের পুরুষকে ওনাদের অন্দরমহলে ঢুকতে দেবে না, হাতটা ঢুকিয়ে। এখানে উনি তাঁতি বসেছে, যখন দাদা ডাকছে গোদায় গোদায় করে হাঁকছে, তখন উনি ওনাদের বাড়ি থেকে কাপড় টাপড় খুলে বগল দাবা করে বেরিয়ে আসার সময় যে যাই গো দাদা যাই বলে ছুটে আসছে, আর আসার সময় বলে আসছে যে আমি গোদাই, আমি কোনো মহিলা নয়, তোমাদের অহংকার ছিল যে বাইরের মহিলাকে বাইরের পুরুষকে ঢুকতে দেবে না। দেখো আমি বাইরের পুরুষ হয়ে অন্দরমহলে ঢুকলাম, তোমরা আমার কিছুই করতে পারলেন না। পড়াশোনা করেছিলেন, আর এখানে পড়াশোনা করতে করতে ও পণ্ডিত মশাই যোগ দিয়েছেন, উনি যোগ করেছেন। দ্বিতীয়বারে যখন বিয়োগ দিচ্ছেন, উনি বিয়োগ করবেন না। যোগ মানে উনি ভগবানের সাথে যোগাযোগ, ভক্তের সাথে যোগাযোগ হবেন। তাই উনি পড়াশোনা না করে বলতেন শালা তোদের চালকোলা বিদ্যা আমি শিখতে আসিনি। উনি এখান থেকে চলে এসেছেন, এসে বিষ্ণু মন্দিরে বসেছেন। বিষ্ণু মন্দিরে এখানে এই বিষ্ণু মন্দির দেখছেন, মারাঠি আমলের বিষ্ণু মন্দির, এই 3টে তলা আছে। আন্ডারগ্রাউন্ড এখন বর্তমানে বন্ধ। এই বিষ্ণু মন্দিরে এসে উনি ধ্যান করতেন, ছবি আঁকতেন, কালী মূর্তি আঁকতেন। আর এই যে স্ট্যাচু দেখছেন, ইনি হচ্ছেন ধর্মদাস লাহা। ইনি প্রতিষ্ঠা করেছিলেন এই পাঠশালা এবং এই দুর্গা মন্দির। এই দুর্গা মন্দির 1257 সালে উনি প্রতিষ্ঠা করেছিলেন। সদরে একটি মামলার কাজে গেছিলেন, মামলার কাজে যাওয়ার সময় উনি ক্লান্ত হয়ে গাছের তলায় বসেছিলেন। সেই সময় উনি নিন্দ্রায় মানে ঘুমিয়ে পড়েছিলেন। তখন মা দুর্গা ওনাকে স্বপ্ন দিয়ে বলে যে তোর কোনো চিন্তা নেই, তুই মামলার কাজে যাচ্ছিস, তুই মামলা ঠিক হয়ে যাবে, তুই গিয়ে আমাকে প্রতিষ্ঠা করবি। তো প্রতিষ্ঠা করার পর এইটা 1257 সালে উনি প্রতিষ্ঠা করেছেন। আর সেই চিরাচরিত লাহাবাবুদের আমল থেকে আজও উনি মহালয়ার দিন থেকে এখানে যাত্রা করতেন। এই মাঠটায় যাত্রা হয়, এই যাত্রা আজও চিরাচরিত হয়ে আসছে। এখন যারা বর্তমানে লাহাবাবুদের যারা বংশধর আছেন তারা ওই যাত্রা মানে করেন, মানে যাত্রা দল আসে আর কি। আর এখানটা দেখবেন বিষ্ণু মন্দির, আর এখানে যে রাধাকৃষ্ণের মন্দির, রাস উৎসব হয় লাহাবাবুদের। সেই লাহাবাবুদের রাস উৎসবের যে ঠাকুরগুলো তৈরি হয় সেগুলো ওই বিষ্ণু মন্দির চারদিকে সাজানো আছে, গিয়ে দেখবেন।
পাশে রয়েছে পার্বতীনাথ শিবের মন্দির। এই যে ধর্মদাস লাহা দেখছেন, এনার কন্যা এই যে বাল্য বিধবা প্রসন্নময় দেবী, ইনি গোপাল জ্ঞানে ঠাকুরকে ভালোবাসতেন। আর ঠাকুর যখন বিয়ে করতে গেলেন, ঠাকুরের পাঠশালা, রাস মন্দির। এই রাস মন্দিরের বাইরের সাইডটা আসলাম। এটা প্রতি বছর রাস পূর্ণিমায় রাস উৎসব পালন এবং পূজা অর্চনা হয়। আর এটা পাঠশালা। এবার দুর্গা মণ্ডপের দিকে যাব। ধর্মদাস লাহার প্রতিষ্ঠিত লাহাবাবুদের শ্রী শ্রী দুর্গা মাতা মন্দির। ঠাকুর শৈশবকালে এই দুর্গা প্রতিমার স্বইচ্ছায় চক্ষুদান করতেন। পিছনে কাঠামোটা ঢাকা আছে, আর এইখানে ঠাকুরের ছবিটা দেওয়া আছে। এবার দেখাবো আপনাদের বিষ্ণু মন্দির। লাহাবাবুর ছবি, মূর্তি, আর এই বিষ্ণু মন্দির। এর নিচের পোর্শনটা এখন বন্ধ করে রাখা আছে, উপরের পোর্শনটা খোলা। বিষ্ণু মন্দির নিচে ঘর আছে, মন্দিরটির উপরেও নিচে ঘর আছে। ঠাকুরকে পাঠশালায় বিয়োগ করতে দিলে তিনি এই মন্দিরে চলে আসতেন এবং মা কালীর মূর্তি আঁকতেন ও ধ্যান করতেন। এই মন্দিরটি বর্গীয় মারাঠাদের আমলে। আর এখানে ধর্মদাস লাহা সম্পর্কে লেখা আছে। আর এই রাস পূর্ণিমার সময় যে মূর্তিগুলো নিয়ে রাস পূর্ণিমা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, সেই সব মূর্তিগুলো এখানে রাখা আছে। কি করে ঠাকুর আসলেন দেড় গ্রাম থেকে, এখান থেকে কিছুটাই দূরে আছে দেড় গ্রাম। ঠাকুরের পরিবার দেড় গ্রাম থেকে আসেন কামারপুকুরে। ঠাকুরের বাবাকে একটি মিথ্যা মামলায় সাক্ষী দিতে বলা হয়েছিল। তিনি তাদের রাজি না হওয়ায় সেই দেড় গ্রামের রাজা বা জমিদার ঠাকুরের পরিবারকে গ্রাম থেকে বিতাড়িত করেন বা চলে যেতে বলেন। তখন তারা এসে এই কামারপুকুরে বসবাস স্থাপন করেন। এই মূর্তিগুলির মাধ্যমে সেই দেড় গ্রাম থেকে কামারপুকুরে আসার জিনিসটি ফুটিয়ে তোলা হয়েছে। এর পাশে ঠাকুরের জন্ম কীভাবে হলো সেটা দেখানো হয়েছে। এরপর ঠাকুরের বিবাহ এবং তার জীবনের বিভিন্ন অংশ এই মূর্তিগুলির মাধ্যমে এই জায়গায় দেখানো হয়েছে। এবার চলুন একটু বিষ্ণু মন্দিরটা দেখিয়ে দিই। এই হলো বিষ্ণু মন্দির। এই মন্দিরের নিচের অংশটি এখন যাওয়া যায় না, আটকানো রয়েছে, আর উপরের অংশটি আমরা বর্তমানে রয়েছি। এই হলো বিষ্ণু মন্দিরের বিগ্রহ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন।
আর এই মন্দিরের ডান দিকে উপরে যাওয়ার রাস্তা আছে, আর এই বাম দিকে দেখুন নিচের ঘর দেওয়া আছে, যেটি এখন বর্তমানে বন্ধ। মাসে কালী পুজো হয়, এখন শুধু খড়ের মেটটা রয়েছে। ঠাকুর এখানে এসে প্রশ্ন করছেন ঠাকুর পুরুষ না মহিলা, তখন একজন জিজ্ঞেস করে কেন না ঠাকুরের গলায় পইতে কেন। এদিকে গোপেশ্বর শিবের মন্দির দেখছেন, এইটা এখানে হচ্ছে ঠাকুর যখন পাগলের মতন হয়ে গেছিলেন তখন মা চন্দ্রমণি দেবী এখানে হত্যা দিয়েছিলেন। এই জায়গায় 3 দিন ধরে কামারের জলে চান করে, কামার মানে কামার পুকুর যেটা আর কি, সে পুকুরে দেখাবো পরে, এরই পেছনে আছে, কামার পুকুরের জলেতে চান করে 3 দিন ধরে এখানে হত্যা দিয়েছিলেন। তারপর এখানে উনি স্বপ্নাদেশ পান যে তো আমার কাছে কাজ নেই, তুই বুড়ো শিবের কাছে যা। 1 কিলোমিটার দূরে মুকুন্দপুর গ্রামে বুড়ো শিব আছে, সেই বুড়ো শিবের কাছে যে জানতে পারেন যে তো ওনার ছেলে পাগল নয়, মা ভবতাই না দেখা পাওয়ার ব্যাকুলতা। এইটা হচ্ছে আমরা কামার পাড়ায় ঢুকছি, এখানে কামারদের বাস, এখানে ভিক্ষা মায়ের বাড়ি, ধনী কামার নিজার নাম। ঠাকুর ওনার কাছ থেকে পৈতের সময় ভিক্ষা নেমে পড়েছিল, তখন উনি দাদা রামকুমার চট্টোপাধ্যায়ের আপত্তি ছিল, তখন বলেন যে উনি তো বেজাতের, আর ঠাকুর তো জাতপাত বিচার করতেন না, উনি বলতেন যদি আমার সততা যদি থাকে, আমি যদি পৈতে নিতে হয় তাহলে আমি ওই ধনীর কাছ থেকে আমি ভিক্ষা নেবো, কারণ মায়ের কোনো জাত হয় না, সেই জন্য উনি ওনার কাছ থেকে ভিক্ষা নিয়েছিলেন। আচ্ছা, মানে ধাত্রীমা হওয়ার পরে উনি কোলে করে তুলে ধরেছেন সবে জন্ম। আচ্ছা আচ্ছা, বললো যে তুই তো আমার মা বলবি না, এরপর তোর নতুন ভিক্ষে মা হচ্ছে, বলা না মা তোমাকে মা বলবো, জেদ করে ঠাকুর এখানে ভিক্ষে ব্রাহ্মণের কথা ছিল যে খামারের মেয়ে ব্রাহ্মণের ছেলে পৈতে হচ্ছে কুলে ভিক্ষে দেবে, জেদ করবেন না, জন্মের সময় যদি কুলে করে তুলে ধরতে পারে উনি ভিক্ষে দিতে পারবেন এখানে। পরে যেমন জাতপাত বিচার করেন না, তেমনি গ্রামের মানুষরাও এখানে জাতপাত বিচার করেন না। এই পীরের মন্দির নিজেরাই এখানে পাড়ার লোকেরা সবাই মিলে ফুল জল দিয়ে নিজেরা পুজো করেন। শুকলালগঞ্জ, পরে জমিদার ধর্মদাস লাহা এই পুকুরের খনন করেন, কামার পুকুর নাম দেন। পুকুরটা কামার পুকুর নাম দেওয়ার উদ্দেশ্য, এই পুকুরের চারিপাশে বেশিরভাগটাই কামাররা বসবাস করতো, সেই জন্য এই বাঁদিকের পুকুরটার নাম হচ্ছে কামার পুকুর। সাথে সাথে এই গ্রামের নাম দেন কামার পুকুর, এটাই কামার পুকুর। তিনতলা বড় পাকার বাড়ি দেখবেন ডান দিকে, এটা চিনু শাকারির বাড়ি। এই চিনু শাকারি হলেন ঠাকুরকে প্রথম অবতার রূপে চিনেছিলেন, তাই এই চিনু শাকারি বাচ্চাদেরকে বিনা পয়সা খাওয়া দাওয়া দিয়ে এখানে পড়াশোনা শেখানো হয়। কমপ্লিট করে চলে আসলাম মূল মন্দিরের সামনে। আমরা যেখানে রয়েছি এখানে ঘর নিয়েছি, ঘরগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমরা এখানে নিয়েছি, রুম নিয়েছি থাকবার জন্য। এখানে রয়েছে আপনার 19 থেকে 1 পর্যন্ত রুম, আর এর ওই পাশটাতে রয়েছে হলো 20 থেকে বাদবাকি রুমগুলো। রুম যথেষ্ট সুন্দর, আমি একটা রুম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরে গিয়ে। এসি রুম রয়েছে, এখানে বসার জায়গা রয়েছে, আর এই যে আজকে যার অন্নপ্রাশন হয়েছে সে এখন খেলছে এখানে তার দিদির সঙ্গে। 2টো বেড, অন্যান্য ঘরে 3-4টে বেড রয়েছে, বাথরুম রয়েছে, বাথরুমটা দেখিয়ে দিই। কোমোড, বেসিং রয়েছে, আর এখানে আপনাদের শাওয়ার রয়েছে এবং গিজার রাখা রয়েছে। আপনারা যদি এই ঘরগুলো বুক করতে চান তাহলে রামকৃষ্ণ মিশনের অনলাইন যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের লিঙ্ক থেকে আপনাদের এই ঘর বুক করতে হবে। আমি চেষ্টা করব, যেহেতু এই রামকৃষ্ণ মিশন কামারপুকুর রামকৃষ্ণ মিশনের ভেতরে ভিডিও তোলা নিষিদ্ধ, তো যেটুকুনি পেরেছি সেটুকুনি চেষ্টা করেছি, তবুও সবটুকুনি দেওয়া যাবে না, এখানে দেখে শুনে দিতে হবে।
আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এখানে ঘর বুকিংয়ের লিঙ্কটা দিয়ে রাখবো, যাতে আপনারা এখানে আসলে পরে এই ঘর বুকিং করে থাকতে পারেন। এখন বাজে প্রায় 5:20, 5:30, 5:40 থেকে সন্ধ্যা আরতি হবে। আমরা সন্ধ্যা আরতি দেখে তারপর বেরোবো। তা যদি পারি সন্ধ্যা আরতি ভিডিও একটু দেখানোর চেষ্টা করবো, এখনো শিওর নই দেখাতে পারবো কি পারবো না, তারপরে একটুকুনি পরে দেখা। হালদার দিঘিটা আপনাদের দেখিয়ে নিই। এই মন্দিরের মেন গেট, এই মেন গেটের ঠিক অপোজিট দিক দিয়ে যে রাস্তাটা গেছে সেটা দিয়ে গেলে পরে এই যাত্রী নিবাসে, এই পাশেও যাত্রী নিবাস আছে, আর আমরা ও পাশে যাত্রী নিবাসে ছিলাম, যেটা আপনাদের দেখালাম ঢোকার সময়। আর এখান দিয়ে গেলে পর এই হালদার দিঘি। শ্রী শ্রী ঠাকুর ও মায়ের স্মৃতি ও লীলা বিজারিত হালদার পুকুর। মায়েদের জন্য ঘাট ও পাশেরটা। এটা হলো সাইট ম্যাপ, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কামারপুকুরে কি কি দেখবার জিনিস আছে, তার ছবি দিয়ে নাম্বারিং করে দেয়া আছে। আপনারা এখান থেকে আপনাদের মতো অটো বা টোটো ভাড়া করে যেতে পারেন। 100 কি 150 টাকা করে টোটো ভাড়া পড়ে সব কটা সাইট সিন দেখানোর জন্য। জয়রামবাটির দিকে, জয়রামবাটি দেখে এসে আবার এখানে সন্ধ্যা আরতি দেখবো। তোদের আজকে জয়রামবাটিটা দেখাচ্ছিল, সেই জন্য ভগবান রেখে দিল। দেখো কত মানুষ কিন্তু এইখানে সাদা বোঁদে তৈরি হচ্ছে। ব্যাগের কথা বলছিলে না বৌদি, দেখো ওই জয়রামবাটি ঢোকার ওখানে এখানে অনেক দোকানপাট আছে জিনিসপত্র কেনার মতো। লাগাতে হবে না বোতাম, কারণ আর এখানকার বিখ্যাত সাদা বোঁদে কিছুক্ষণ আগেই দেখালাম দোকান, সেখানে তৈরি হচ্ছে, বিক্রিও হচ্ছে। দাদা এই যে ছেলে কিন্তু টানাটানি করছে, লকটা লক করে দাও। এর পাশে হলো ভূতির খাল। দাদা আমি শাক নেবো। দুপাশে ধান ক্ষেত আর মাঝখান দিয়ে রাস্তা চলেছে, পিচ ঢালা রাস্তা। সেই রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম মায়ের বাড়ি জয়রামবাটির দিকে। কামারপুকুর থেকে জয়রামবাটির দূরত্ব 7.5 কিলোমিটার। যেতে সময় লাগে গাড়িতে 15 থেকে 20 মিনিটের মতো। আমরা মেন রোড থেকে ডান দিকে ঢুকে গেলাম জয়রামবাটি যাওয়ার জন্য। এখন আমরা বর্তমানে জয়রামবাটি পার্কিং লটে গাড়ি রেখে মায়ের মন্দিরের দিকে যাচ্ছি। নাও, পলাশ ফুল পড়ে রয়েছে, এই পলাশ ফুল কুড়োচ্ছে। নিয়ে কটা পেলে ফুল? একটা, এই তো একটা রয়েছে, এই যে একটা ফুল রয়েছে। হ্যাঁ, ডিস্ট্রিক্ট। জয়রামবাটি বাঁকুড়া ডিস্ট্রিক্ট। পলাশ ফুল পেয়ে এখানে পলাশ ফুল গুজে যাচ্ছে। সামনে মায়ের মন্দিরের গেট, আমরা গেট দিয়ে ঢুকবো। কাজ হচ্ছে তাই আমরা সাইডের পাশ দিয়ে এই গেট দিয়ে ঢুকবো না, এই পাশের গেট দিয়ে ঢুকবো। মায়ের স্মৃতি বিজড়িত পুণ্যপুকুর, পবিত্র পুণ্যপুকুর। দেখুন মাটির দোতলা বাড়ি। মাটির সব দোতলা বাড়ি এখানে দিয়ে ঢুকছি।
জয়রামবাটি মন্দিরের ভেতরে ফটো এবং ভিডিও তোলা নিষিদ্ধ, তাই কিছু দেখাতে পারলাম না। আমরা ভেতরে মায়ের একটি মন্দির দেখলাম, আর মায়ের মন্দিরের সঙ্গে রয়েছে মায়ের পুরাতন বাড়ি, যেখানে মা বসবাস করেছিলেন 1863 থেকে 1915 সাল পর্যন্ত আনুমানিক। আর এছাড়া রয়েছে মায়ের পুরাতন বাড়িতে মায়ের যে রান্নাঘর ব্যবহার করতেন সেই রান্নাঘর, মা সারদামণি দেবীর মায়ের ঘর এবং তার ভাইয়ের বউ পাগলি মামি তার একটি ঘর। এই ছিল ভেতরে চত্বরে। সেটা দেখে আমরা ওখান থেকে বেরিয়ে আবার চলে এসেছি কামারপুকুরে। আমাদের হংসেশ্বরী যাওয়া ভিডিও এর আগের এপিসোডে আপনারা দেখেছেন, আর আজকে কামারপুকুর জয়রামবাটি যাওয়ার ভিডিও এই এপিসোডে। আজকের এপিসোডটি এ পর্যন্তই থাকবে। আজকের মতো শুভরাত্রি, ধন্যবাদ। আর যদি আমাদের ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে তার আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। সিন্ধু স্টেশন থেকে সকল দর্শক বন্ধুকে শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম।